বিছানার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি। অগ্নিভাইয়া বেশ আরামায়েশ করে গায়ে নিয়ে ফোন টিপছেন। বেশ কিছুক্ষণ পর রাক্ষসাজ অগ্নির আমার দিকে চোখ পড়তে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আমি তীক্ষ্ণত দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, আমি কোথায় ঘুমাবো? উনি ফোনের দিকে মন দিয়ে ভাবলেশীনভাবে উত্তর দেয়, কেন, এত বড় বেড কি তোমার চোখে পড়ছে না? পড়ছে তো, অবশ্যই চোখে পড়ছে, কিন্তু সেই সাথে এই বেডের উপর যে রাক্ষসরাজ নিজে রাজত্ব করছে তাও চোখে পড়ছে। উনি আমার কথা শুনে ফোনটা সাইডে রেখে রেগে বললেন, হোয়াট ডু ইউ মিন? আমি রাক্ষসরাজ? আমি শুকনো ডোক গিলে বলি, এখন আপনি যা আপনাকে তো তাই বলবো, তাই না? উনি বিছানা ছেড়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগেন। আমি ছোট ছোট চোখ করে ওনার কাণ্ড দেখছি আর পিছপা হচ্ছি। এমন সময় পিছনে দেওয়ালের সাথে ঠেকে যাই। আমার কোমর জড়িয়ে আমাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। আমি চোখ বন্ধ করে নিই। মনটা বড়ই অস্থির। উনি আমার বেশ কাছে। দুজনের মাঝে খুব একটা দূরত্ব নেই। উনি আমার কাছে এসে কানের কাছে মুখ এনে ফিসফিস করেই বললেন, এখন রাক্ষসরাজ নাম দিয়েছ, তো রাক্ষসের মতো কিছু একটা করতে হয়, তাই না? আমার হার্ট খুবই দ্রুত চলাচল করছে। বুকে দুঃখ ফুকানি ক্রমাগতই বেড়ে চলছে। কি চলছে এই লোকের মাথায়? আমাকে কি কাঁচা চিবিয়ে খাবে, নাকি চকলেটের সাথে ইঁদুরের বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবে? না না, আমি তো এখন মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার ভাবনায় ছেদ ফেলে হুট করে উনি আমার গাড়ে মুখ ডোবায়। কিছু ভাবার আগেই সজোরে সেখানে কামড় বসিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দূরে সরে যায়। আমি চোখ বন্ধ করে গাড়ে হাত দিয়ে আসি। উফ, কি ব্যথা, কি ব্যথা! লোকটার কি একটুও দয়া মায়া নেই নাকি? এভাবে কেউ কাউকে কামড় দেয়, মনে হচ্ছে মাংস উঠিয়ে ফেলছে। লাল দাগ পড়ে গেছে। আমার ঘাড়! আমি ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকাতে উনি বাঁকা হেসে বললেন, রাক্ষসরাজ নাম দিয়েছ তো, একটু ড্যামও তো দেখাতেই হয়, তাই না? বলে দূরে সরে যায়, আবার বিছানায় পায়ের উপর পা তুলে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে ফোন গোতাতে শুরু করে দেয়। আমি জাজালো গলায় বললাম, আমি আপনার সাথে বিছানায় থাকতে পারবো না। ওকে ফাইন, তোমার সমস্যা হলে তুমি আলাদা রুমে থাকো। আমি তো বিছানা থেকে এক পাও নড়ছি না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর শোনো, যাওয়ার সময় লাইট অফ করে দরজা বন্ধ করে দিয়ে যেও, কেমন? বলে আমার আবারও ফোনে মনোযোগী হয়। আমার তো রাগে শরীর কিটকিট করছে। ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ি। উফ, এখন ওনার সাথে একই বিছানায় থাকবো? উনি কেন আমার কথা বুঝতে পারছে না? উনি কেন বুঝেন আমার ঘুম খুব বাজে? ঘুমে নিজের হুঁশে থাকে না, কোথা থেকে যায় নিজেও জানি না। মামা মামি সন্দেহ করবে। অনেকক্ষণ ভেবে লাইট অফ করে ওনার পাশে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। মনে মনে শখানেক বকা দেই। সকাল সকাল ছাদে হি আপুর সাথে দেখা। আপু আমাকে দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে। কারণ আমার জানা নেই। আমি আপুর দিকে ব্রু কুঁচকে তাকিয়ে কারণ খোঁজার চেষ্টা করছি কি হয়েছে, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। কারণ খুঁজে পেলাম না, তাই নিজে জিজ্ঞেস করে ফেললাম, আপু তোমার কি হয়েছে, এভাবে হাসছো কেন? আপু আমার কথার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন, কাল রাতে ভালো ঘুম হয়নি তাই না রে হুর? আমি বড় হাই তুলতে তুলতে উত্তর দিলাম, আপু ঠিকই বলেছ, একদমই ঘুম হয়নি। তোমার দেবরের জন্য ঘুমাতে পেরেছি কি? উফ, মাথাটা এখনো ধরে আছে। শরীর ব্যথা করছে কি? না আপু, কিন্তু ম্যাচ করছে। বাই দ্য ওয়ে, আপু তুমি কিভাবে বুঝলে? আপু ঠোঁট কামড়ে হেসে বলে, ওমা, আমি বুঝবো না? যেভাবে গাড়ে দাগ করে ঘুরে বেড়াচ্ছিস, আমি কেন, যে কেউই বুঝে ফেলবে। গাড়ে দাগের সাথে শরীর ব্যথার আর ঘুমের সম্পর্কই বা কি? আপু কি বুঝাতে চাইলো? আর এইসব কেন বলছে? হুট করে কিছু মনে করতেই আমার চোখ বড় বড় হয়ে যায়। ও মাই গড, আপু কি তবে ওই সব কিছু মিন করেছে? ছি! আমি আপুর দিকে সঙ্গে সঙ্গে তাকাই। আপু দুষ্টি হাসছে। আমি কাঁদো কাঁদো গলায় বলি, ইয়াসি আপু, তুমি যা ভাবছো তা নয় গো, আমি তো অন্য কথা বলছিলাম। আপু আমার মাথায় চাপড় মেরে বললেন, হয়েছে হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। বুঝি বুঝি, আমি খাই না সুজি। আমার দেবর সাথে প্রেম ট্রেম করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে, তাই না? এত লজ্জা পেতে হবে না তো। আর শোন, চুলগুলো ছেড়ে দে, তাহলে আর কেউ তোকে সিক্রেট দেখবে না, বুঝলি? বলে আপু আগের মতো দুষ্ট হেসে চলে গেল। আমি হ্যাবলার মতো ঠায় দাঁড়িয়ে। এখন আপুকে কি করে বলি ওনার দেবরের সাথে প্রেম তো দূরের কথা, ভালো কথাই বলা যায় না। যা হয় শুধুই ঝগড়া। আর আমার বোনটাও না বিয়ের পর পুরোপুরি লাগামহীন হয়ে গেছে। আজকাল কী সব বাসা ভাজা বলে, লজ্জায় ফানি ফানি হয়ে যাচ্ছি। এইসব ওই রাক্ষসরাজ টু কাবির সিং ও অগ্নির কাজ। কে বলেছিল এখানে কামড় দিতে? উফ, কি লজ্জা! আমি আপুর কথা মতো চুল থেকে কাটা খুলে ফেলি। চুল দিয়ে দাগটা ঢেকে ফেলি, যেন কারো চোখ না পড়ে। মাত্রই বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠেছি। পাশে অগ্নিভাইয়া বসে ড্রাইভ করছে। আমি বাহিরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। পড়ন্ত বিকেলে সোনালির আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, সঙ্গে মৃদু হাওয়া বইছে। কি সুন্দর আবহাওয়া!
আমি জানালা খুলে বাহিরের এই মৃদু হওয়ার পরশ নিচ্ছি। ঘুমন্ত বিকেলের প্রকৃতির বাতাসের যে অনুভূতি, তা এই হাওয়া মন প্রাণ যেন চুয়ে দিচ্ছে, মনে শীতল ছোঁয়া দিচ্ছে। আশেপাশে বাড়ি গাড়ি সবই চোখের পলকে পিছনে চলে যাচ্ছে। আমার খোলা চুলগুলো হাওয়ায় দুলছে, চোখ বন্ধ করে সবটা উপভোগ করছি। এই যেন এক পরম শান্তি। এমন সময় মনে প্রচণ্ড একটা ইচ্ছে জাগলো পাশের মানুষটাকে দেখার। দেখব কি একবার? দেখতে দোষ কোথায়, শুধু একটু দেখবই তো। যে বাবা সেই কাজ। আমি তাড়াতাড়ি করে পাশে তাকালাম। অগ্নি ভাইয়া ড্রাইভ করছে। সামনে থেকে তার মুখে পড়ন্ত বিকেলে সূর্যমামা সোনালি আলো পড়ছে। ওনার চাপদাড়ি সোনালি রোদে চিকচিক করছে। গোলাপি ঠোঁট জোড়ায় হালকায় হাসি জোড়ানো। গায়ে কালো রঙের শার্ট, হাতাগুলো ফোল্ড করা, হাতে বেল্ট ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। আচ্ছা, এত সুন্দর কেন উনি? একটু কম সুন্দর হলে কি হতো? ওনার দিক থেকে নজর সরানো যে বড্ড, তাই এসব ভাবনায় ডুবে যাই। হুট করে আমার ভাবনা সেট পড়ে ওনার সে অসম্ভব সুন্দর চোখের গাঢ় দৃষ্টিতে। এই চাহনি যেন কাউকে ঘায়েল করতে যথেষ্ট। হয়তো এই চাহনিকে নেশাযুক্ত মাতাল করা চাহনি বলে। চোখাচোখি হতে উনি নিজের নজর সরিয়ে নেয়, সাথে সাথে চেহারা রাগ ফুটে ওঠে। আচ্ছা, উনি কি আমাকে আর চোখে দেখছিল? হয়তো, আবার হয়তো বা না। ওনার এসব ভাবনা ভাবতে চুলে হাত কোপা করছিলাম। বড্ড জ্বালাচ্ছে, বারবার মুখের উপর এসে পড়ে। এমন সময় ওনার গম্ভীর আওয়াজ, যেমন আছে তেমনি থাকতে দাও। আমি ফাঁস বেড়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে বিশেষ কোনো অনুভূতির ছাপ নেই, চোখ জোড়া তখনও সামনের দিকে। উনি কি কথাটা আমাকে বলেছেন? মনে তো হচ্ছে তাই। আমি আর খোপা করলাম না, খোলা থাকতে দিলাম। হোক না একটু অবাধ্য, তাতে ক্ষতি কি? সন্ধ্যা হচ্ছে, চারদিকে আধার নেমেছে। আমি বেলকুনিতে দাঁড়িয়ে সন্ধ্যা নামার দৃশ্যটা উপভোগ করছি। এমন সময় চুমকি এসে জানিয়ে যায় মা ডাকছে। আমি মাথায় গোমটা তুলে মায়ের রুমের দিকে রওনা দেই। হঠাৎ এক সময় ডাক পড়ায় বেশ অস্বাভাবিক লাগলো। খুব গুরুত্বপূর্ণ কিছু কি? এসব ভাবতে ভাবতে মায়ের রুমের দরজার সামনে এসে দাঁড়াই। নক করতে ভিতর থেকে মায়ের আওয়াজ আসে, ভিতরে এসো হুর। আমি ভিতরে প্রবেশ করি। মা আমাকে ওনার পাশের চেয়ারটায় বসতে বলে। আমি বাধ্য মেয়ের মতো বসে পড়ি। মায়ের সামনে চায়ের ট্রে। মায়ের রুমটা বেশ বড় আর শৌখিন জিনিসও ভরপুর। রুমের সব কিছু সাদা ডেকোরেশন করা। বিকেলে চা খাবার জন্য এক সাইডে ছোট দুটো চেয়ারের একটা ডাইনিং সেট। সব কিছুই বেশ অসাধারণ। কামরাটা দেখতে অনেকটা রয়্যাল হোটেলের কামরাগুলোর মতো। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। এমন সময় মায়ের ডাক কানে আসে, চিনি কয় চামচ? আমি বুঝতে না পেরে নিচু স্বরে জিজ্ঞেস করি, জি মা। মা মুচকি হেসে বললেন, চায়ে চিনি কয় চামচ দিব? আমি মুচকি হেসে বলি, 2.5 চামচ। মা চা বানাতে মন দেয়। আমি চুপ করে বসে আছি। মা চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আমি খুব খারাপ মা, তাই না রে হুর? মায়ের হঠাৎ এমন কথায় আমি যেন থতমত খেয়ে যাই। দৃঢ় গলায় বলি, একদম না মা। মা কখনো খারাপ হতে পারে না। মা সব সময় সব রূপে ভালো আর সত্যের প্রতীক। মা আমার দিকে তাকিয়ে আহত গলায় বললেন, তুমি মানো আর না মানো, আমি জানি আমি তোমার কাছে অনেক বড় অপরাধী, নিষ্ঠুর এক মহিলা। কিন্তু আমার এই নিষ্ঠুরতার পিছনে শুধু আমার মান সম্মান হারানোর ভয় ছিল না, মায়ের মমতাও ছিল। শুধু আমার ছেলের কথা চিন্তা করে তোমাকে এবারের বউ করে নিহুর। তোমার আমার চিন্তা ছিল, আর থাকবে নাই বা কেন। তোমার সাথে যে তোমার জন্মের পূর্ব থেকে আমাদের সম্পর্ক। তোমার বাবার কাছে যে ওয়াদা করেছিলাম তোমার আর তোমার মায়ের খেয়াল রাখবো। মায়ের কথা শুনে যেন আমি আসমান থেকে পড়ি। এসব কি বলছে? কিসের সম্পর্ক? আর আমার বাবা মাকে এবার কি করে চিনল? জন্মের পূর্বের সম্পর্ক মানে কি? আমি বিস্ময়ের কণ্ঠে মাকে প্রশ্ন করি। মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। মা হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছে। মা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, জন্মপূর্ব থেকে সম্পর্ক। তোমার বাবা মাহিদ আহমেদ আমাদের কোম্পানির খুব বিশ্বস্ত একজন কর্মী ছিলেন। অগ্নির বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সময়ের সাথে সাথে পরিবারের একজন হয়ে যায়। প্রায় সময় বাসায় আসা যাওয়া হতো। বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যে তোমার মা হুমায়রাও আসতো। খুবই মিষ্টি মেয়ে ছিল। মাঝে মাঝে হুমায়রার সাথে ফোনে কথা হতো। হঠাৎ একদিন জানতে পারি হুমায়রা প্রেগনেন্ট। সেদিন খুব খুশি হয়েছিলাম। সবাই নিজ গতিতে চলছিল। তখনই কালবৈশাখীর হঠাৎ ছায়া এলো সেই রাতে আমাদের জীবনে। সব তছনছ করে দিয়ে যায়। তখন হুমায়রার প্রেগনেন্সির 5 মান্থ চলছে। একদিন অগ্নির বাবা আর মাহিদ ভাই অফিসিয়াল কাজে সিলেটে যায়। দুজনকে আইসিইউতে নেওয়া হয়। পথে ভয়ানক অ্যাক্সিডেন্ট করে। সেদিন মাহিদ ভাই চাইলে গাড়ি থেকে নেমে নিজের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু তা করেনি। অগ্নির বাবাকে বাঁচানোর জন্য সে চেষ্টা করে গেছে। হসপিটালে যখন মাহিদ ভাই শেষ নিঃশ্বাস গুনছিল, হুমায়রা তখন সেন্সলেস হয়ে পাশের কেবিনে ছিল।
মাহিদ ভাই কান্না করে আমার হাত ধরে বলেছিল আমি যেন হুমায়রা তার সন্তানের খেয়াল রাখি। তারপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি পাথর হয়েছিলাম, বারবার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি হুমায়রাকে কি বলবো। অন্যদিকে অগ্নির বাবার অবস্থা ক্রিটিক্যাল। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। 2 দিন পর অগ্নির বাবার মৃত্যু হয়। আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। দিন দুনিয়া সব বলে যাই, পাগল পাগল হয়ে যাই। নিজেকে সামাল দিতে মাস কেটে যায়। অগ্নি তখন 4 বছরের। আমার ছেলে অগ্নির দিকে তাকিয়ে নিজেকে সামাল দিতে হয়েছে। আমাকে আমার স্বামীর স্বপ্ন পূর্ণ করার ছিল। অনেক কিছু করার বাকি ছিল, তাই হাল ছাড়িনি। নিজেকে শক্ত করে গড়ে তুলেছি। নরম আদ্রিতা থেকে শক্ত আদ্রিতা হয়েছি। যখন জানতে পারি হুমায়রা তার ভাইয়ের সাথে অনেক আগেই সিলেট ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় তারা জানা ছিল না। আমি অনেক খুঁজি কিন্তু পাই না। মনের মাঝে এক অপরাধবোধ কাজ করছিল। নিজেকে সামাল দিতে যেয়ে আমি নিজের কথা রাখতে পারিনি। মাহিদ ভাইকে দেওয়া শেষ কথাটা রাখতে পারিনি। তার 2 বছর পর সিলেট থেকে ঢাকায় শিফট হই। বেশ সময় কেটে যায় নিজেকে এখানে মানিয়ে নিতে, এই বিজনেস দাঁড় করাতে। কিন্তু প্রত্যেকটা সময় হুমায়রা তার সন্তানকে আমি খুঁজে গেছি। সেখান থেকে ফেরার পথে 8-9 বছরের এক ছেলে দেখতে পাই, খুবই কান্না করছিল। পাশে মধ্যবয়স্ক এক নারীর লাশ দেখতে পাই। ছেলেটা অসহায়ের মতো বসেছিল, কি করবে না করবে জানা নেই। তার থেকে জিজ্ঞাসা করে জানতে পারি ছেলেটার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। আজ মাও তাকে ছেড়ে উপরে চলে গেছে। খুব কান্না করছিল। ছেলেটার কান্না সহ্য হচ্ছিল না। অসহায় অনাথ শিশুটা পথে কান্না করছিল। তাই আমি সিদ্ধান্ত নেই আমি ছেলেটাকে নিজের পরিচয় দিব, নিজের সন্তান বলে এই সমাজে পরিচয় দিব। সেদিন পুলিশ স্টেশনে সব ফর্মালিটি পূর্ণ করে ছেলেটিকে আর সেই লাশটিকে নিজের সাথে নিয়ে আসি। লাশের দাফন কাজ শেষ করে নিজের বাড়িতে নিয়ে আসি। পরিচয় দেই নিজের বড় ছেলে আবির বলে। সেদিন কিছুটা শান্তি লাগছিল। আমার জীবন আবির আর অগ্নিতে সীমাবদ্ধ, কিন্তু মনে মনে ঠিকই হুমায়রাকে খুঁজে যাই। সেদিন তুমি যখন আবির আর হিয়ার সম্পর্কের কথা বলতে এসেছিলে, তোমাকে দেখে কেন যেন হুমায়রার কথা মনে পড়ছিল। হুমায়রার সাথে তোমার চেহারার তেমন কোনো মিল নেই, কিন্তু চোখ দুটো একদম হুমায়রার চোখের মতো নিষ্পাপ আর সরল। সেদিন তোমার কথাবার্তা আমাকে মুগ্ধ করেছিল। তোমার মাঝে সম্পর্ক জুড়ে রাখার প্রচণ্ড চেষ্টা করেছি। তারপর যখন প্রথমবার হিয়াকে তোমাদের বাড়িতে দেখতে যাই, সেদিন সেখানে হুমায়রার ছবি দেখতে পাই। জানতে পারি ডেলিভারির সময় তার মৃত্যু হয়েছে। আর তুমি হুমায়রার মেয়ে হুর। সেদিন খুব কষ্ট হয়েছিল হুমায়রার মৃত্যুর কথা শুনে। নিজেকে অসহায় মনে হচ্ছিল। সেই দিনই সিদ্ধান্ত নিয়ে আমি তোমার পুরোপুরি খেয়াল রাখবো। নিজের বাড়ির বউ করে আনবো, আমার অগ্নির বউ করে ঘরে তুলবো, নিজের মেয়ে করে রাখবো। হঠাৎই সপ্তাহখানেক জানায় সে এক মেয়েকে পছন্দ করে আর তাকে বিয়ে করবে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু অগ্নি শুনতে নারাজ। বাধ্য হয়ে বিয়েতে মত দিতে হয়। কিন্তু ভাগ্য মনে হয় আমার সাথে ছিল, তাই তো বিয়ে সপ্তাহখানেক আগে সুপ্তি বাড়ি থেকে পালিয়ে গেছে। তোমার মামার কাছে অগ্নির জন্য তোমার হাতটা চাই। আমি জানতাম তুমি তোমার বোনের ভালোবাসায় দুর্বল, তাই সেই জায়গায় আঘাত করে তোমাকে বিয়েতে বাধ্য করি। কারণ আমি জানি আমার ছেলের জন্য তোমার থেকে উত্তম কেউ নেই। আমি কাল না থাকলে তুমি ঠিকই আমার ছেলে আর আমার পরিবার সামলাতে পারবে। আর তোমাকে নিজের কাছে রাখার ইচ্ছেটাও পূর্ণ হলো। তোমার বাবাকে যে কথা দিয়েছিলাম তোমার আর তোমার মায়ের খেয়াল রাখবো, তোমার মায়ের খেয়াল তো রাখতে পারিনি, কিন্তু তোমার কোনো অযত্ন আমি হতে দিব না। আমার মেয়ে করে রাখবো। মায়ের কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি সঙ্গে সঙ্গে মাকে ধরে শব্দ করে কান্না করে দেই। কোনোভাবেই কান্না থামছিল না। কান্না করতে করতে মাকে বলি, সরি মা, আমি সেদিন আপনাকে ভুল বুঝেছি। আপনি আমার জন্য সব কিছু করেছিলেন, আর আমি কি না আপনাকে ভুল বুঝলাম? আমাকে ক্ষমা করে দিন মা। আর কিছু বলতে পারছিলাম না। ভিতরে সব ভেঙে শুধু কান্না আসছিল। মাকে তখনও আমাকে জড়িয়ে ধরে আছে। মা আমার মাথায় চুমু দিয়ে বললেন, অনেক কান্না হয়েছে আর না। আমি চাই আমার মেয়েটা সবসময় হাসি খুশি থাকুক। ফরিদের একদম কান্না করতে নেই। আমি মায়ের কথা শুনে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। মা আমার চোখ মুছে দিয়ে আমাকে থুতনি ছুঁয়ে বলল, সবসময় হাসবি, বুঝেছিস? চেহারা যেন সবসময় হাসি থাকে। আমি জানি তোমার ছেলেটার একটু জিদ বেশি, কিন্তু জানি তুই ঠিকই ওকে মানিয়ে নিতে পারবি। আমার ছেলে ঠিকই তোকে মেনে নিবে। এখন না হয় আমার উপর একটু রেগে আছে, কিন্তু কিছুদিন পর নিজে থেকেই আমাকে ধন্যবাদ দিবে যে আমি তোকে তার জীবনসঙ্গী করিয়ে মিলিয়ে দিয়েছিলাম। আমি মলিন হেসে মায়ের বুকে মাথা রাখি। আমি জন্মের পর মাকে দেখিনি, কিন্তু আজ শাশুড়ি রূপে মাকে পেয়েছি। কেন যেন মনে হয় ওনার গায়ে থেকে আমার মায়ের সুবাস আসে। শুধু কি মায়ের পরিচিত বলেই তাই, নাকি তা মায়ের মমতার জন্য? মা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মারে, জানি বিয়েটা তোর ইচ্ছে অনুযায়ী হয়নি, কিন্তু বিয়ে তো একবারই হয়।
আমি জানি আমার ছেলে একটু রাগী, কিন্তু মন থেকে খুবই নরম। তোদের সম্পর্কটা মন থেকে মেনে নিয়ে দেখবি সবই ঠিক হয়ে যাবে। আদর্শ স্ত্রীর মতো নিজের দায়িত্ব পালন কর। নিজের স্বামীকে নিজের সাথে বাঁধার চেষ্টা কর। নিজের সম্পর্কটাকে নতুন করে নাম দে। নিজেদের মাঝে তৃতীয় কাউকে প্রবেশের কোনো সুযোগ দিবি না। অগ্নির উপর এখন শুধু তোর অধিকার। নিজের অধিকার নিজে আদায় করতে শিখ। নিজের সম্পর্কটাকে মজবুত কর। আমি মায়ের কথায় শুধু মাথা নাড়লাম। আদৌ কি তা কখনো সম্ভব? ঘড়িতে 10টা বাজতে চলেছে। পূর্ণিমা রাত। আকাশে বৃহৎ আকারের চাঁদ। চাঁদের চাঁদনিতে বাহিরে সব কিছু ঝলমল করছে। আমি উদাসীন মনে বাহিরে তাকিয়ে। আজ এই পূর্ণিমার আলোটাও খুব একটা টানছে না। নিজের ভাবনা জগতে বিলীন আমি। মায়ের শেষের প্রত্যেকটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। সত্যি তো, বিয়ের পবিত্র বন্ধনে আমি অগ্নির সাথে আবদ্ধ। আমি তার স্ত্রী, উনি আমার স্বামী। ওনার উপর কেবলমাত্র আমার অধিকার। সুপ্তি ওনার অতীত ছিল। যদি সুপ্তি অগ্নিকে মন থেকে ভালোবাসতো, তাহলে বিয়ের 1 সপ্তাহ আগে এভাবে পালাতো না। জীবনে কোনো কিছুই সহজভাবে পাওয়া যায় না, আর এটা তো সম্পর্ক। আমাদের সম্পর্কটাও হয়তো এমনই। আজ থেকে মন থেকে আমাদের এই সম্পর্ককে নতুন করে গড়ার চেষ্টা করব। মন থেকে স্ত্রীর দায়িত্ব পালনের চেষ্টা করব। আজ থেকে আমার অগ্নির মনে ঢোকার গভীর তপস্যা করতে হবে। নিজের অধিকার আদায় করে নিব। আর রইল আমার অতীত। অতীতটা ছিল এক ধোঁয়াশা, এক অজানা আওয়াজকে ভালোবেসেছিলাম, যার কাছে আমি ছিলাম মূল্যহীন। তাই তো সেদিন দেখা করার কথা বলে শুধু অপেক্ষা আর হতাশা দিয়েছে। হয়তো আমি ওনার কাছে শুধু টাইম পাস বা বিনোদনের কোনো মাধ্যম ছিলাম। তাই নিজের মূল্যহীন অতীত আর আঁকড়ে ধরবো না। নিজের বর্তমানকে শুধরাবো, নিজের জীবনটাকে একটা সুন্দর সুযোগ দিব। ওয়াও, শতডানার প্রজাপতি, ইন্টারেস্টিং নেম। হঠাৎ আমার ধ্যান ভাঙে আওয়াজে। পিছনে তাকিয়ে দেখি অগ্নির হাতে আমার ডায়েরি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সুন্দরী, এই নামের কারণ কি? আমি এক পা করে ওনার দিকে এগিয়ে যাই। মুচকি হেসে উত্তর দেই, হুম। ডায়েরির নাম শতডানার প্রজাপতি দেওয়া কারণ হলো, এখানে অনেক অপূর্ণ ইচ্ছা আকাঙ্ক্ষার কথা লিখে রাখা আছে, যা কখনো নিজের ডানা চাপটাতে পারেনি, না কখনো পারবে। তাই সব একত্রে এই ডায়েরিতে সিন্দুকবন্দি করে রেখেছি। আর এর নাম দিয়েছি শতডানার প্রজাপতি। কথা শেষ করে ওনার দিকে তাকাতে দেখি উনি আমার দিকে তাকাতে বেশ মনোযোগ দিয়ে শুনছে। গভীরভাবে তাকিয়ে আছে। তাকে উনি কিভাবে যেন দেখছে। আমি ওনার সামনে তুড়ি বাজাতে ওনার ধ্যান ভাঙে। উনি বাঁকা হেসে বললেন, তাহলে তো ডায়েরিটা পড়ে দেখতেই হয়। এই না না প্লিজ, ডায়েরিটা পড়বেন না আপনি। উনি শয়তানি হাসি দিয়ে বললেন, এত ভয় পাচ্ছ কেন সুন্দরী? এখানে কি কোনো সিক্রেট লুকিয়ে আছে? আমি একটু দেখি। আমি ডায়েরিটা টান দিতে নিলে উনি অন্য পাশে সরিয়ে নেয়। আমি ঠোঁট উল্টিয়ে বলি, কারো অনুমতি ছাড়া তার পার্সোনাল ডায়েরি পড়া ব্যাড ম্যানার অগ্নি ভাইয়া? ও হো, তাই বুঝি? তুমি না বললে তো জানতামই না। তাছাড়া আমি তো আর লুকিয়ে পড়ছি না, তোমার সামনেতে পড়ছি, তাই না? আমি ব্রুকুসকে বলি, আমি তো আপনাকে অনুমতি দেইনি ভাইয়া। তাড়াতাড়ি আমার ডায়েরিটা ফিরিয়ে দিন, নয়তো আমি আপনার কপালে ডাইনি নাগিন বউ চড়বে। উনি কিটকিটে হেসে বললেন, ইউ রাইট সুন্দরী, আমার কপালে এমন বই জুটেছে, এই যে তুমি। নট ব্যাড হুর, নিজের প্রশংসা নিজেই করছো। বলে উনি আবার কিটমিট করে হাসতে লাগে। আমি আনমনে বললাম, আমি আপনার বউ, তাই না? আচ্ছা আচ্ছা, এ অভিশাপ ক্যান্সেল। আমি যদি আপনার ডায়েরি না দিই, তাহলে তাহলে আমার দাঁত পড়ে যাবে আপনার। রাক্ষসরাজ শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, ও আচ্ছা, কালকে কামড় কি ভুলে গেছ? আমার দাঁত পড়া দোয়া করছো? আমার দাঁত কতটা মজবুত তার একটা ড্যামো তো দেখাতেই হয়। কি বলো সুন্দরী? ওনার এই ভয়ানক হাসি দেখে আমার খুবই ভয় করছে। আশেপাশে জানালার খাটের নিচ ছাড়া অন্য কিছু চোখে দেখছি না। আচ্ছা কি করব, জানালা দিয়ে পালাবো নাকি খাটের নিচে ঢুকবো? আমি এত তাড়াতাড়ি রাক্ষসরাজের কামড়ে মরতে চাই না। হে আল্লাহ, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। আই প্রমিস কাল সকালে ঘুম থেকে উঠে 20 টাকা দান করব। না না, কম হয়ে যায়, পুরো 25 টাকাই দান করব। শুধু বাঁচিয়ে দাও আমায়। অগ্নি আমার খুবই কাছে। দুজনের মাঝে খুব একটা দূরত্ব নেই। এতটা কাছে যে একে অপরের নিঃশ্বাস গুনতে পারবো। আমি মাথা নত করে ওনার সামনে দাঁড়িয়ে আর চোখের দিকে তাকাতেই দেখতে পাই ওনার গভীরতর দৃষ্টি আমার দিকে। এই চাহনির কি নাম দিব? মুগ্ধ নয়নের চাহনি নাকি নেশাপ্রবণ মাতল চাহনি? আমার তা জানা নেই। আমি শুধু জানি এই গভীর চোখে তাকিয়ে সারা জীবন অনায়াসে পার করা যাবে, শতকাল ডুবে থাকা যাবে। হঠাৎই উনি আমার কোমরে হাত রেখে নিজের একদম কাছে নিয়ে আসে। ওনার স্পর্শ আর এতটা কাছে আসায় আমার বুক ধড়ফড় করছে, বিদ্যুৎ গতিবেগে দৌড়াচ্ছে।
আমি মাথা তুলে ওনার দিকে তাকাতে উনি আমার এক গালে হেসে নিজের হাতে হাত রাখে। আস্তে আস্তে আমার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগে। আমার করুণ চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে আসে। নিজে থেকে কোনো প্রকার বাধা দিলাম না। ওনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। হোক না নিকটত্ব, তাতে ক্ষতি কী? আমি চোখ বন্ধ করে আছি, কিন্তু সামনের দিক থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই। বাড়ি নিঃশ্বাসটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। হুট করে আমার কোমর ছেড়ে দেয়। আমি চোখ সামাল দিতে না পেরে চোখ খুলে ওনার দিকে তাকাই। উনি আমার থেকে বেশ দূরে অন্যদিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে কেমন যেন অপরাধবোধের ছাপ। আচ্ছা, উনি কি আমার কাছে আসার অপরাধবোধ করছে? কিন্তু কেন? আমি তো ওনার স্ত্রী। আমার উপর তো ওনার অধিকার আছে। উনি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আমার থেকে ডায়েরিটা এগিয়ে দেয়। অগ্নি দৃঢ় গলায় বললেন, সরি, আই এম সো সরি। আমি ভাবলেশহীনভাবে ওনার হাত থেকে ডায়েরিটা নেই। উনি ওয়াশরুমের দিকে বড় বড় পা ফেলে চলে যায়। আমার চোখের কোণে অশ্রুকণা বের করে। অসহায়ভাবে ওনার যাওয়ার দিকে শুধু তাকিয়ে আছি। আমার সাথেই কেন এমন হয়? জীবনের ছোট বড় প্রত্যেকটা জিনিস পেতে হলে কেন এত কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়? কেন আর সবার জীবনের মতো আমার জীবন হয় না? কেন সহজলভ্য হয় না? কিছুক্ষণের মাঝে নিদ্রা ভর করে। গভীর নিদ্রায় তলিয়ে যাই। সকালে ঘুম ভাঙতে দেখে অগ্নি আমার দিকে মুখ করে ঘুমিয়ে চোখে মুখে অজস্র মায়া বের করছে। চুলগুলো কপাল ছুঁয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে। একটু শুয়ে দেখব কি? যদি ঘুম থেকে জেগে যায়, তাতে কি? কোনো না কোনো বাহানা করে কাটিয়ে দিব। নিজের ইচ্ছেগুলো এভাবে দমিয়ে রাখতে নেই। তাছাড়া উনি তো আর পরপুরুষ না, আমার স্বামী। খুব সাবধানে ওনার কাছে গিয়ে ওনার দিকে কিছুটা ঝুঁকে খুব গভীরভাবে ওনাকে পর্যবেক্ষণ করি। কি মায়ায় মুখখানায়! কপাল থেকে চুল সরিয়ে দিতেই উনি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। আস্তে করে ওনার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। বেশ কিছুক্ষণ ওনার চুলে বিলি কেটে খুব সাবধানতা অবলম্বন করে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে নিই। ফ্রেশ হয়ে নিচে যেতে মাকে দেখতে পাই। মা সোফায় বসে কিছু পেপার চেক করছে। আমি মাকে দেখে উচ্ছ্বাসপ্রবণ স্বরে বললাম, শুভ সকাল মা। মা আমাকে দেখে মুচকি হেসে বললেন, শুভ সকাল। এত সকাল সকাল উঠলি যে? মাত্রই তো 7টা বাজে। মা, আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার, তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। মা আমার গালে হাত রেখে বললেন, আমার লক্ষ্মী মা। আমি চুপচাপ করে বসে আছি। মা কাজ করছে। মা কাজ পেপারসগুলো গুছাতে গুছাতে বললেন, ক্লাসে যাচ্ছিস কখন থেকে? আমি মায়ের কথায় থতমত খেয়ে গেলাম। কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না। আমতা আমতা করে উত্তর দিলাম, মা আসলে আর বলতে পারছি না। আমি চুপ করে গেলাম। আমি ভেবেছি বিয়ের পর হয়তো পড়াশোনা করার অনুমতি পাবো না, তাই এসব নিয়ে আর ভাবিনি। মা পেপারসগুলো টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ছেড়ে বললেন, কি ভেবেছিস? বিয়ে হয়েছে বলেই পড়াশোনা বন্ধ করে দিবি? না না, আমার বাড়িতে এসব ফাঁকিবাজি একদম চলবে না। বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুই নিজের স্টাডি কন্টিনিউ করবি। আমি মাথা নত করে বসে রইলাম। মা আবার বললেন, আমি বা অগ্নি কেউই কখনো তোর পড়াশোনায় বাধা হব না। তুই নিজের পরিচয় গড়ে তুলবি, নিজের যোগ্যতা নিজে অর্জন করে নিবি। আজ থেকে পড়াশোনা স্টার্ট কর। অগ্নি নিয়ে যাবে, আবার অগ্নির সাথে করে তোকে নিয়ে আসবে, কেমন? আমি মায়ের প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিলাম। শুধু হ্যাঁ বোধক মাথা নাড়লাম। মায়ের প্রত্যেকটা কথা আমার মনে সাহস বাড়িয়ে দিচ্ছিল। চোখ টলমল করলেও মন আত্মবিশ্বাসে বেশ শক্ত হয়েছে। মাকে কখনো দেখিনি, কিন্তু শাশুড়ির মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি পেয়েছি। মায়ের ভালোবাসা পেয়েছি। মা অগ্নির জন্য আমার হাতে চা ধরিয়ে দেয়। আমিও বাধ্য মেয়ের মতো তা নিয়ে রুমে চলে যাই। রুমে ঢুকতেই দেখি অগ্নির ঘুম ভেঙেছে। আমি চা ওনার হাতে দিয়ে মাথা নত করে আছি। মনে এক অজানা ভয় কাজ করছে। উনি রাতের ব্যাপারটা নিয়ে এখনো রেগে নেই তো? যদি আর কখনো কথা না বলে? ওনার আওয়াজে আমার ভাবনার জগৎ থেকে আমি ফিরি। উনি বেশ মন দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তুমি চা আনতে গেলে কেন? এসব কাজের জন্য বাড়িতে লোক আছে। কথাগুলো সহজভাবে শোনা গেলেও অতটা সহজভাবে অগ্নি বলেনি। অগ্নির চেহারায় তার স্পর্শ প্রকাশ পাচ্ছে। অগ্নি চাইছে আমাকে নিজে থেকে দূরে দূরে রাখতে, কিন্তু আমি এত সহজে তো হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার কাছে এখনও পুরো বছর রয়েছে। এই সম্পর্কটা টিকানোর জন্য সব ধরনের চেষ্টা করে যাব। যেভাবেই হোক ওনার মনে আমার জন্য জায়গা করে নেব। এই কন্ট্রাক্ট ম্যারেজকে আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক সম্পর্কের মতো গড়ে তুলব। অগ্নির কথার উত্তরে বললাম, কেন? আমি নিয়ে আসলে কি সমস্যা? এগুলো তো বাড়ির বউদের দায়িত্ব। আমার কথায় তিনি কোনো উত্তর দিলেন না। চা খাওয়াতে মন দিলেন। ব্রেকফাস্ট করার সময় মা টেবিলে ঘোষণা দিলেন, আমি আজ থেকে আবার ভার্সিটিতে যাব। আর অগ্নি নিয়ে যাবে আর সাথে করে নিয়ে আসবে। অগ্নি কথাটা শুনে খুব স্বাভাবিকই ছিল। তার চেহারায় বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। উত্তরে কিছু বললেও না।
বিয়ের ব্যাপারটা নিয়ে মায়ের সাথে বিয়ের আগে ওনার বেশ ঝামেলা হয়েছে। সেই থেকে মায়ের সাথে কোনো সম্পর্ক নেই ওনার। উনি নিজে থেকে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। মা তা নিয়ে খুব কষ্ট পেলেও মুখে প্রকাশ করেন না। মনে এক আশা নিয়ে আসতে হয়তো কোনোদিন অগ্নি মায়ের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা বুঝতে পারবে। কিছুক্ষণ পর রেডি হয়ে অগ্নির সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরোটা পথ দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখে গেছি। কেন জানি না চাইতে ওনার দিকে চোখ চলে যায়। তা কি শুধুই চোখের নেশা, নাকি অন্য কোনো অনুভূতির টান? কেন যেন ওনার দিকে তাকালে মনে হয় উনি আমার কত চেনা, কত কাছের একজন। কিন্তু তা কেন? আমি কি আর ওনার মায়ায় পড়েছি, নাকি ওনার প্রেমের নেশায় জড়িয়ে যাচ্ছি? উফ, এ কেমন অসহ্য অনুভূতি! এই অনুভূতি আমার জন্য অপরিচিত নয়। ঠিক একই অনুভূতি হতো যখন আমি তার সাথে কথা বলতাম। তবে কি আমি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছি? এটা কি ভালোবাসার প্রথম ধাপ? এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়িটা থেমে যায়। তাকিয়ে দেখি ভার্সিটির সামনে চলে এসেছি। যে অগ্নিকে বিদায় দিয়ে নামতে যাব, সেই সময় উনি আমার হাত ধরে আটকায়। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকাই। উনি আমার হাত ধরে গম্ভীর কণ্ঠে বললেন, হুর, আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট। 1 বছর পর আমরা দুজন যার যার মতো আলাদা হয়ে যাব। আমি চাই না এই 1 বছরের জন্য তুমি আমার নামের সাথে আমার নাম জুড়ে দাও। কারণ 1 বছর পর যখন আমরা আলাদাই হয়ে যাব, তখন আমাকে কেউ কিছু না বললেও তোমার উপর সবাই আঙুল তুলবে। তোমার জীবনে একটা দাগ লেগে যাবে, যা আমি চাই না। তাই ভার্সিটিতে আমাদের বিয়ের ব্যাপারটা না জানানোই ভালো। আমি কেউ বোঝাতে চাইছি, তুমি বুঝতে পারছো তো হুর? আমার ভিতরটা মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে গেল। খুব কান্না আসছে। ওনাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবেন না? কেন কেন বিয়ের এই পবিত্র বন্ধনকে কন্ট্যাক্ট ম্যারেজের নাম দিয়েছেন? কেন? কিন্তু মুখে ধীর গলায় বললাম, আপনি যা বলবেন তাই হবে। আমি ভার্সিটির কাউকেই আমাদের সম্পর্কে কথাটা জানাবো না, বলে ওনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ি। সেখানে থাকার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার মাঝে নেই, একদমই নেই। ঠিক ওনার সামনে কেঁদে বাসিয়ে দিতাম, যা দেখে উনি ভাবতো আমি দুর্বল। আমি অনাথ, পরিবারহীন একটা অসহায় মেয়ে। এক সময় হয়তো আমার উপর দয়া করে আমাকে মানতে বাধ্য হতো, কিন্তু আমার যে ওনার দয়া চাই না। আমি চাই উনি আমাকে মন থেকে মেনে নিক, মন থেকে নিজের স্ত্রী মানুক। আমি ক্যান্টিনে এক কোণে গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছি, আর আমার সামনাসামনি শেফা বসে আছে। আপাতত আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে। আমি শেফার হাতের উপর হাত রেখে শক্ত ডোক গিলে বললাম, শোন না শেফা, যা চলে গেছে তা নিয়ে রাগ করে বসে থাকলে কি চলবে বল? হুট করে শেফা আমার হাত ছাড়ি দিয়ে ফেলে চেঁচিয়ে বলল, তুই তো আমার সাথে একদম কোনো কথাই বলবি না। তুই বিয়ে করেছিস আর আমাকে এখন জানাচ্ছিস? তুই কি আদৌ আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করিস? আমার পুরো কথাটা তো আগে শোন। মেরি, একদমই মা বলবি না। আমাকে কি দেখতে এমন মনে হয় নাকি? না না, একদমই না। তুই তো নায়িকা, তুই আমাদের নায়িকা। তা ঠিক বলেছিস। আচ্ছা, এবার কথাটা শোন। বিয়েটা আমার একদমই মত ছিল না। বিয়েটা আমার জন্য এক প্রকার বাধ্যতা ছিল। পুরোপুরি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। ছেলের বাড়ির 10-12 জন আর আমাদের বাড়ির লোকজনই ছিল। তাই তোকে বলা হয়নি। আর বিয়েতে আমার একদমই কোনো প্রকার মত ছিল না। একটা গোরের মাঝে যেন বিয়েটা হয়ে গেছে, তাই তোকেও বলা হয়নি। শেফা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করে, ও মাই গড, তার মানে বিয়েটা তোর মত ছাড়াই হয়েছে? তোর হাজব্যান্ড কেমন? তার পরিবার কেমন? সবাই মন থেকে মেনে নিয়েছে তো? তোর উপর আবার কোনো প্রকার টর্চার করে না তো? সব ঠিকঠাক আছে তো হুর? শেফাকে তাড়াতাড়ি করে থামিয়ে দিয়ে বললাম, আস্তে আস্তে বোন, আগে তো শ্বাস নে। এত প্রশ্ন, বাপরে! শেফা চিন্তিত হয়ে বলল, এত শ্বাস টাস নেওয়ার সময় আমার নেই। আমার খুব টেনশন হচ্ছে, খুব। আমি মুচকি হেসে ওকে বলি, ওনার পরিবারের সবাই ভীষণ ভালো। আমাকে সবাই মন থেকে মেনে নিয়েছে। মা তো বলেই দিয়েছে আমি ওনার মেয়ে। সবাই অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর তোর বর? আমি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে ওকে উত্তর দিলাম, উনিও খুব ভালো, খুবই অনেস্ট, লয়াল। অনেক হাজব্যান্ড একদম চোখে লেগে থাকার মতো সুদর্শন একটা পুরুষ। শুধু আমার মুখের কথা শেফা ছিনিয়ে নিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, শুধু কি? শুধু শুধু আমাকে মানতে পারেনি সে। তার অতীত অন্য কেউ, যাকে সে এখনও খুব ভালোবাসে। সে আমাকে সাফ বলেই দিয়েছে সে আমাকে মানতে পারবে না। তার জীবনে আমার কোনো জায়গা নেই। শেফা চিৎকার করে বলল, কি? তোকে মেনে নেয়নি? মানে তোকে সে মানুষ নাকি পাথর ভাই? তোর মতো সুন্দরী অপ্সরীকে যদি স্ত্রী হিসাবে নাই বা মানে, তাহলে শিওর তোর বর কানা ডাবল ব্যাটারি। আমি বলি কি ট্রিপল ব্যাটারি।
মানে ভাই কীভাবে পারে তোর মতো একটা পুতুলকে ইগনোর করতে? হাও শাট আপ শেফা, তুই বেশি বলছিস। আর তাছাড়া প্রেম তো আর রূপে হয় না, রুহু থেকে হয়। আত্মার সম্পর্ক কি আর রূপের মোহে কাবু হয়? এসব নেগেটিভ কথাবার্তা বাদ দে। কোনো আত্মার রুহের সম্পর্ক নাই, ওকে? যদি তাই হতো তাহলে তোর বরের অতীত ওনার সাথেই থাকতো, তুই থাকতি না। বিধাতা তোর ভাগ্য তোর বরের সাথে জড়িয়ে দিয়েছে। নিশ্চিত বিধাতার কোনো খেল আছে, তুই অতীত টানতে যাবি না, বুঝেছিস? এখন যে তোর বর, তোর ওনার উপর সব অধিকার আছে। আর কতকাল হ্যাপলার মতো নিজের সব বিসর্জন দিবি? হ্যাঁ, এবার একটু নিজের কথা ভাব, নিজের অধিকার বুঝে নে, নিজের স্বামীকে নিজের সাথে বেঁধে রাখ। আমি অসহায় চোখে শেফার দিকে তাকিয়ে প্রশ্ন করি, কিন্তু তা কী করে করব? ওনার তো আমার প্রতি কোনো প্রকার ফিলিংসে নেই। শেফা আমার মাথায় সাটে মেরে বলল, আরে গাদা মাইয়া, কবে বড় হবি বলতো? মানে সব বুঝিয়ে বলতে হবে নাকি? মেয়েদের প্রধান অস্ত্র রূপ আর গুণ। তুই তো রূপ গুণ দুটোতেই ফার্স্ট ক্লাস। নাম যেমন হুর, দেখতেও মাশাল্লাহ একদম হুরপুরি। যে কোনো ছেলে তার প্রেমে পড়তে বাধ্য। আর তার উপর গুণ তো আছেই, ভালো গান গাইতে পারিস, রান্না করতে পারিস, ক্লাস টপার, আবার হাতের কাজেও পারদর্শী। তোর বর তো তোর গুণেই কাইত, তোর সাথে আর কে লাগতে আসবে বল? আমি সেবার কথা শুনে বড় একটা শ্বাস নিলাম। মনে বেশ খানিকটা সাহসও পেয়েছি। সত্যিই তো, আমার মাঝে তো কোনো কমতি নেই। আমি চাইলে অগ্নির মন জয় করতে পারবো, তার ভালোবাসা অর্জন করতে পারবো। আমি যেভাবেই হোক না কেন অর্জন করেই ছাড়বো। ক্লাস শেষে শেফার সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমার চোখ যায় পলিটিক্যাল সায়েন্সের বিল্ডিংয়ের 3 তলায়। অগ্নি দাঁড়িয়ে আছে, আর তার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে শাকসুন্নি ডাইনি পেতনি নিহা। এই পেতনি মোটেও আমার অচেনা নয়। ভার্সিটির প্রথম দিনই আমার সাথে ঝামেলা করেছিল র্যাগিং নিয়ে। সেদিন থেকে আজ পর্যন্ত নিহাকে দেখলে রাগে আমার গা কিড়মিড় করে। আজ তো একদম খুব করতে ইচ্ছে করছে আমার বরের গা ঘেঁষে দাঁড়ানো। দাঁড়ো, ছোটাচ্ছি তোমার লুসুগিরি। নিহা পেতনি, আজ যদি তোকে শিক্ষা না দিয়েছি তাহলে আমার নামও হামিয়া হুর না। এমন শিক্ষা দিব যে অগ্নির নামও তুই ভুলে যাবি। বেটি লুসুর হাঁটি, তেঁতুল গাছের পেতনি, দৈত্যের বউ, কটকটি ডাইনি, নর্দমার। রেগে হাতের কফির মগটা নিয়ে বড় বড় পা ফেলে রওনা দিলাম পলিটিক্যাল সায়েন্সের বিল্ডিংয়ের দিকে। সবার সামনে নেহার গায়ের উপর মগ ভরা কফি ঢেলে দেই। নেহা আমার দিকে প্রশ্ন করা দৃষ্টিতে তাকিয়ে চেঁচিয়ে বললেন, ইয়ো বেহেনজি, এটা কি করলে? আমার নতুন ড্রেসটা দিলে তো খারাপ করে। তুমি জানো আমার ড্রেসের দাম কত? নিহার মুখে ড্রেসে কফি পড়েছে। ফেতনিকে একদম চুল্লি বিল্লিদের মতো লাগছে। আমার খুবই হাসি পাচ্ছে। আমি অনেক কষ্টে ঠোঁট চেপে নিজের হাসি আটকিয়ে বলি, ও হো, এবার কি হবে পেতনি আপু? আই মিন সিনিয়র আপু। নিহা জাজালো গলায় বললেন, চোখকে কপালে নিয়ে ঘুরো নাকি? দেখতে পাও না? নিহার কথায় শরীরে যেন আগুন ধরে যায়। এক আমার বরের গায়ের উপর ঢলে পড়ছে, তার উপর আবার আমাকে জাড়া দিচ্ছে। এত বড় স্পর্ধা! আমি জ্বলে উঠি আপন শক্তিতে। আমি নিহার চেয়ে দ্বিগুণ গলায় চেঁচিয়ে বলি, চোখ তো আপনারও আছে তাই না? আপনি তা কোথায় রেখেছেন ছেলেদের উপর? আপনি চোখে দেখেন না? এই বেহেনজি, তুমি তো দেখছি বড্ড বেয়াদব। সিনিয়রদের মুখে মুখে তর্ক করছো। একে তো আমার এত দামি ড্রেস নষ্ট করেছ, তার উপর আবার ঝগড়া করছো। আপনি সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন? যা সত্যি তা তো বলবোই, তাই না? বাই দ্য ওয়ে, আপনার এসব ছোটোখাটো কাপড়ের দাম আর কতই বা হবে? দেখে তো মনে হচ্ছে তেনা। ইউ ইডিয়েট, ডিজাইনার ড্রেস চেনো? এই এটা ডিজাইনার ড্রেস। অবশ্য তুমি কি করে চুনবে? তোমাদের মতো ছোটো লোকরা এগুলো চোখে দেখেছে নাকি কখনো? দেখিনি, আর দেখতে চাইও না। আমরা ছেঁড়া ফাড়া কাপড় পরি না। এসব কাপড় আপনাদের মতো গায়ে পড়া মেয়েদেরকেই মানায়। উনি আমাদেরকে তেড়ে এসে বললেন, এই মেয়ে, কি বললে তুমি? হ্যাঁ। কেন, আপনি কি কানে কম শোনেন? আমি কি বলেছি আপনি কি শুনতে পাননি? নিহা আর কিছু বলতে যাবে, তার আগে নিহার দুজন বান্ধবী এসে নিহাকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে গেলেন, তোমাকে তো আমি দেখে নিব, এর ফল তোমাকে কিন্তু পেতে হবে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আপনাকেও কিন্তু আমি ছেড়ে দেব না। পেতনিটা যেতে আমি রাগে বড় বড় করে শ্বাস ফেললাম। আমার বরের দিকে নজর দিয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলছে। কত বড় সাহস! ইচ্ছে তো করছে ডাইনিটা চুলগুলো ছিঁড়ে শাক রান্না করে ওকেই খাওয়াই। যত সব গায়ে পড়া মেয়ে! এসব বলেই পিছনে তাকাতে থম মেরে যায়। শরীর যেন বরফের মতো আমার জমে গেছে, গলাও শুকিয়ে আসছে। অগ্নি আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে আছে। আচ্ছা, উনি কি এখন আমাকে বকবে? আমার উপর কি রাগ করবে? উনি এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। আমি চোখ মুখ বন্ধ করে একটানে বলি, দে দে, দেখুন, আমার কোনো দোষ নেই। সব দোষ ওই পেতনির চুল্লি বিল্লিরা। আপনি আমাকে কিছু বলবেন না প্লিজ। কথাটা বলেই আমি চুপ হয়ে যাই। বেশ কিছুক্ষণ কেটে যায়। অগ্নির তো কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা,
উনি কি আছে নাকি চলে গেছে? আমি এক চোখ একটু ফাঁকা করে সামনের দিকে তাকাই। সামনে তাকাতেই দেখতে পাই অগ্নি তখনও আমার দিকে আগের মতো করে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। শখ করলে কি কোমাটোমাতে চলে গেল নাকি? আমি চোখ খুলে তাড়াতাড়ি করে ওনার সামনে গিয়ে হাত নাড়িয়ে বললাম, এই যে আপনি ঠিক আছেন? উনি আমার কথা শুনে ফিক করে হেসে দেয়। আমি তো বেকুবের মতো ওনার দিকে তাকিয়ে। উনি কিছুতেই নিজের হাসি থামাতে পারছে না। আমি ওনার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। মুহূর্তেই সকালের সকল রাগ হাওয়া হয়ে যায়। এই হাসিতে এতটুকু শক্তি আছে যে সব কিছু যেন ভুলিয়ে নিমিষে মুগ্ধতা ছুঁয়ে দিতে পারে। ওনার রক্তলাল ঠোঁট আর নিচের ঠোঁটের তিলটা কেন জানি আমাকে খুব বেশি আকর্ষণ করে। ওনার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর যখন তিলে কামড় দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে, ইস, ওই সময়টা ওনাকে যা ভালো লাগে না। কি সুন্দর তার হাসিটা! ছেলেদের হাসিও কি এত সুন্দর হয়? আমি যে ওনার এই হাসি দেখে দিবারাত্রি পার করে দিতে পারবো। কতদিন পর আজ ওনাকে মন খুলে হাসতে দেখলাম। আস্তে আস্তে উনি আগের মতো স্বাভাবিক হচ্ছে, আবার আগের অগ্নিরূপে ফিরে আসছে। ওনার হাসি দেখে মনে শুধু একটা গানই বাজছে, আমার সকল অভিযোগে তুমি। তোমার মিষ্টি হাসিটাকে আমি আমার না বলা কথার বাজে, তোমার গানের কত সুর বাজে। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে। আমার হাতের আঙ্গুলের বাজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। বলিনি তো আমি তোমার মুখের হাসি। আমার গাওয়া গানে তোমাকেই ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে। তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। আমি এখনও অগ্নির ধ্যানে বিলীন। ওনার হাসির মুগ্ধতায় এখনও ডুবে আছি। আমার ধ্যান ফিরে ওনার আওয়াজে। উনি হাসতে হাসতে বললেন, হুর, মানতেই হবে, ইউ আর গ্রেট। মানে নেহার মতো জগড়াটে মেয়েকে তুমি হার মানিয়ে দিয়েছ। ওয়াও, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। এ মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তুমি আমাকে বাঁচালে। যা গায়ে পড়া মেয়ে, উফ। আমি ভাব নিয়েই বললাম, এখন সব থ্যাঙ্কস দিতে হবে না, আপনার জন্য এতটুকু তো করতেই পারি। উনি উদার কণ্ঠেই বললেন, আপনার এই উদারতায় আমি কৃতজ্ঞ থাকিব। উদারতার বোট হিসাবে আপনার জন্য কি করিতে পারি মহারানী? আমি বড় শ্বাস টেনে আরও ভাব নিয়ে বললাম, মহারানী রাজবাড়ির দিকে প্রস্থান করতে চাই। উনি হু হু করে হেসে বললেন, জো আজ্ঞা মহারানী। দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এবার আর সকলের মতো দুজনের মাঝে পিনপতন নীরবতা নেই। পুরো রাস্তা দুজনের মাঝে টুকটাক কথাবার্তা হয়েছে। এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ নিজের মন প্রাণ জান উজাড় করে পারফেক্ট ওয়াইফ হওয়ার চেষ্টা করেছি। এতে মার হিয়াপু প্রচুর সাহায্য করেছে। মায়ের থেকে অগ্নির পছন্দ অপছন্দ সবটা জেনে নিয়েছি। মা হয়তো আমার উদ্দেশ্যটা ধরতে পেরেছে, তাই তো মাও নিজের থেকে সব রকমের চেষ্টা করছে যেন আমি আর অগ্নি কাছাকাছি থাকতে পারি। এতদিন আমি বেশ বুঝতে পেরেছি আমি অগ্নিকে ভালোবেসে ফেলেছি, তাও আবার প্রচণ্ডভাবে। তাই তো আজকাল কোনো না কোনো বাহানা করে অগ্নির পাশে থাকার চেষ্টা করি আমি। চোখের আড়াল হলেই মনে হয় আমার জগৎ অন্ধকারে তলিয়ে গেছে। বুকের বাঁ পাশটায় খুব ব্যথা করে। আর এদিকে আমি অগ্নির যতটা কাছাকাছি আসতে চাই উনি আমাকে ততটাই দূরে ঠেলে দেয়। কেন এমন করে? আমাকে একটু মেনে নিলে কি এমন হয়? আমাকে কি মেনে নেওয়া যায় না? বিকেলে মা আর আপুর সাথে বাগানে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এমন সময় মা জানালেন 2 দিন পর আমাদের চিটংয়ে যেতে হবে মায়ের বড় ভাইয়ের মেয়ের বিয়েতে। মা বিয়ের আগের দিন যাবে। আমি অগ্নি, হিয়াপু আর আবির ভাইয়া 2 দিন পর যাব। শুনে আমি আর হিয়াপু তো ভীষণ এক্সাইটেড হয়ে যাই, কারণ কখনো আমাদের ঢাকার বাহিরে যাওয়া হয়নি। আর চিটং যাওয়ার আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল। চিটং আরেক ঢাকা হলেও কেন জানি এই শহরটার প্রতি ভীষণ আকর্ষণ। সেখানকার আচার অনুষ্ঠান দেখার আমার খুব ইচ্ছে। আর ফাইনালি আমরা চিটংয়ে যাচ্ছি, তাও আবার বিয়েতে। আই এম তো ভেরি এক্সাইটেড, কিন্তু সে সাথে নার্ভাসনেসও কাজ করছে। এই প্রথমবার ওনার নানুর বাড়িতে যাচ্ছি। ওনারা আমাকে পছন্দ করবে তো? তার মধ্যে আমি যে বক বক করি, হল্লা, না জানি ওনারা কী ভাববে। আইডিয়া আমি সেখানে গিয়ে কথাই বলবো না, একদম না, একটুও না। যা জিজ্ঞেস করবে তার উত্তর দিয়ে আবার চুপ হয়ে যাব। না না, মুখে তালা মারতে হবে। কিন্তু কেন যেন মনে হচ্ছে এই ট্রিপ আমার জীবনে খুব বড় পরিবর্তন আনবে। অনেক কিছু আমার জীবনের পাল্টিয়ে দিবে। রাতে গভীর ঘুমে তলিয়ে যাই। হঠাৎই ঘুমের ঘরে অনুভব করলাম কারণ গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। শরীর থেকে সে অতিসেনা মাতাল গ্রাম। চোখ বন্ধ করে বলতে পারছি এটা অগ্নি, যাকে আমি প্রচণ্ড ভালোবাসি। নিঃশ্বাসটা আমার আরও কাছে আসছে, খুবই কাছে। ঠোঁটের উপর পড়ছে, কেন যেন মনে হচ্ছে অগ্নি আমার দিকে গভীর চোখে তাকিয়ে। হঠাৎই কপালে খুব গভীর উষ্ণতা স্পর্শ পেলাম। স্পর্শটা এতই গভীর ছিল যে আমার মন থেকে শরীরের লোম পর্যন্ত জানান দিয়েছে। আজ চিটংয়ের জন্য রওনা হব। খুব ভোরে সকালে উঠে প্যাকিং করা শুরু করি। অগ্নি এখনও ঘুমে। উনি ওঠার আগে সব প্যাকিং শেষ করি।
8টায় অগ্নির ঘুম ভাঙে। ড্রেসিং টেবিলের আয়নায় ওনার ঘুম জড়ানো মুখটা দেখতে স্নিগ্ধতা ছুঁয়ে যায়। উনি আমাদেরকে কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে আছে। ওনার এই চাহনির অর্থ আমার জানা নেই। কেমন যেন নেশা নেশা চোখের গাঢ় চাহনি। কেন যেন ওনার এই চাহনিতে আমার মাঝে লজ্জাবোধ কাজ করছে। হঠাৎ উনি কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, চুলের পানিতে পিঠ ভিজে যাচ্ছে, চুলগুলো ভালো করে মোছা না হলে সর্দি লেগে যাবে। আর জামার পিছনের ফিতাটা বাঁধো। ওনার কথা শুনে সাথে সাথে ওনার দিকে ফিরে দেওয়ালের সাথে পিঠ দিয়ে ঘেঁষে দাঁড়াই। চোখ জোড়া যেন কোটা থেকে বের হয়ে আসবে। লজ্জায় আমার অবস্থা তেনা তেনা। অগ্নি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছে। উনি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। উনি চলে যেতে আমি ছোট নিঃশ্বাস ফেলি। আয়নার সামনে পিঠ দিয়ে দাঁড়াতেই দেখি পুরো পিঠ দেখা যাচ্ছে। এমনিতেই জামার পিছনের দিকটা একটু বড়, ফিতা খোলা থাকায় পুরো পিঠই দেখা যাচ্ছে, এমনকি পিঠের মধ্যভাগের কালো তিলটিও। ইস, কী যে লজ্জা। প্রায় আধা ঘন্টা পর উনি বের হয়ে আসেন। আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছি না। আর তার উপর উনি আবার খালি গায়ে, শরীরে বিন্দু বিন্দু জল। উফ, শ্বাস যেন দ্রুত চলাচল করছে। বুকটা ভারী হয়ে আসছে, কেমন যেন মাতাল মাতাল লাগছে। এমন কেন হচ্ছে? এইসব লক্ষণ তো প্রেম রোগের। তবে কি দিন দিন আমি এই কঠিন রোগে গভীরভাবে আক্রান্ত হচ্ছি? আমি আশ্চর্যকে অগ্নিকে বারবার দেখে যাচ্ছি। অগ্নি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার ব্রাশ করছে আর আয়নায় আমার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎই গম্ভীর আওয়াজে বললেন, কি হলো? এভাবে রঙ্গান হচ্ছ কেন? এনিথিং রং? আমি নিজ গালে হাত দিয়ে চেক করতে করতে আদো গলায় উত্তর দিলাম, কই কই না তো, আমি একদমই রঙ্গান হচ্ছি না, আপনি ভুল দেখেছেন। উনি আবার আমার দিকে ফিরে বাঁকা হেসে বললেন, ও আচ্ছা, তাই বুঝি? তো তোমার গাল এমন লাল হচ্ছে কেন সুন্দরী? কেন? লাল গালটাল কিছুই না, সবই আপনার চোখের ভুল। ওকে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তাই? এই যে মুখে মুচকি মুচকি হাসি, এই গালগুলো ব্লাশিং করেছে, আবার বলছো আমার দেখার ভুল? উনি আমার একদম কাছে, আমার দু বাহুতে হালকা করে চেপে ধরেছে। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের বাঁ পাশের ব্যথাটাও বেড়ে যাচ্ছে। উনি আমার দিকে চোখে ছোট ছোট চোখ করে বললেন, আজকাল তোমার কি হচ্ছে বলো তো সুন্দরী? আমাদের কিছুই হয়নি, আপনি আজকাল আমাদেরকে একটু বেশি নজর দিচ্ছেন। বাই দ্য ওয়ে, আজকাল আমার দিকে কেন এত বেশি নজর দিচ্ছেন বলুন তো? ঘটনা কি? আমার প্রেমে টেমে পড়েছেন নাকি? উনি আমার কথায় কিছুটা রেগে যায়, আমার বাহু ছেড়ে কিছুটা দূরে সরে যায়। অন্যদিকে মুখ ফুরিয়ে বললেন, শাট আপ, এমন কিছু না, তুমি খুব বেশি বেশিই ভাবছ। বলে উনি কাবারের দিকে এগিয়ে যায়। আমিও মিটমিট করে হাসছি। উনি মানুক আর নাইবা মানুক, আমি ঠিকই বুঝতে পারছি। উনি আমার উপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আমার ঘুমের ঘোরে ওনার গভীর স্পর্শ তা বলে দেয়। অগ্নি আমার উপর দুর্বল, তাও খুব গভীরভাবে। অগ্নি আমার দিকে ঘুরে অবাক হয়ে প্রশ্ন করে, আমার কাপড় কোথায়? আমি ব্রুকুসকে ভাবলেশীনভাবে উত্তর দিলাম, কেন? এই যে বিছানার উপরেই তো আছে। তা তো আমিও দেখছি, বাকি কাপড়গুলো কোথায়? বাকিগুলো প্যাকিং করেছি। তুমি কেন করতে গেলে? এসব তোমার কাজ না, আমারটা আমিই করতে পারতাম। আমি জানি উনি এসব ইচ্ছে করে বলছে আমাকে। উনি বারবার আমাকে কন্ট্রাক্ট ম্যারেজের কথাটা মনে করিয়ে দিতে চাইছে, ওনার থেকে দূরে ঠেলে দিতে চাইছে। কিন্তু আমি যে তা হতে দিব না। যে করে হোক না কেন ওনার সাথেই থাকবো। ওনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বো। তাই ওনার কথার উত্তরে বললাম, আমি আপনার বউ, আর এসব আমার দায়িত্ব, তো আমি তো করতেই পারি। বলে রুম থেকে আমি চলে আসলাম। পিছনে একবারের জন্য ওনার দিকে আর তাকালাম না। নিশ্চিত রাক্ষসা স্পেশাল মুখ করে রেখেছে, যা দেখার ইচ্ছে এই মুহূর্তে আমার একদমই নেই। মাহি থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠেছি। আপু আর ভাইয়া পিছনে, অগ্নি ড্রাইভ করবে। উবার পাশের সিটে আমি। মা বলেছিল ফ্লাইটে যেতে, কিন্তু আপু জিদ ধরেছে গাড়িতেই যাব। আপু প্রেগনেন্ট, আর আপুর কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফ্লাইটে যাব। এখন আপুই যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে গাড়িতে যাওয়াই চাই। তাছাড়া লং জার্নিতে অন্যরকম একটা আনন্দ আছে। গাড়ি ছাড়তেই আমি জানালা খুলে দিলাম। মিষ্টি রোদ আর সেই সাথে মন শীতল করে দেওয়ার মতো ঠান্ডা হাওয়া। পাশের সিটে নিজের ভালোবাসার মানুষটা, আর বা কী প্রয়োজন? সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। ভালোবাসার মানুষ পাশে থাকলে হয়তো প্রত্যেকটা বেলা, প্রত্যেকটা মুহূর্ত এমন মধুর আর আনন্দের হয়। আমি একবার আরশোকে অগ্নিকে দেখে নিলাম। তার পুরো মন এই মুহূর্তে ড্রাইভিংয়ের দিকে। প্রতিটা ক্ষণে ক্ষণে মনে শুধু একটাই প্রশ্ন জাগে, আর বারবার ওনাকে বলতে ইচ্ছে করে, আপনি এত সুন্দর কেন যে নজর সরানো মুশকিল হয়ে পড়ে। ওনার নেশা নেশা চোখ যে আমাকে মাতাল করে, তা কি উনি বুঝে? মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি।
আমাকে কেন আমার মতো করে ভালোবাসলেন না, কিন্তু তা যে আর বলা সম্ভব না। ভয় হয় যদি কথা বলা বন্ধ করে দেয়, আমার থেকে যদি দূরে সরে যায়। উফ, এই দোটানা যন্ত্রণা যে আর সহ্য হয় না আমার। আমি মুখ বার করে বাইরে তাকিয়ে রইলাম। ওনার দিকে তাকিয়ে থাকলে শুধু বুকের যন্ত্রণা বাড়বে, আগুন জ্বলবে। এই দহন যে আমার একদমই সহ্য হয় না। সকাল সকাল ঘুম ভেঙে ওঠার কারণে চোখ মুখ ভেঙে আসছে। আস্তে আস্তে চোখ জোড়া লেগে যায়, ঘুমে তলিয়ে যাই। দীর্ঘ 9 ঘন্টার পথ অতিক্রম করে এক বিরাট বাড়ির সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ি। বাড়ির সামনে ইয়া বড় একটা বাগান, ধবধবে সাদা বাড়ি। আমি ভাবলেশহীনভাবে অগ্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আমরা এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে কেন? এটা কোথায়? অগ্নি সামনের দিকে তাকিয়ে উত্তর দিল, ভিতরে গেলে জানতে পারবে। আমি অবাক হয়ে অগ্নির দিকে তাকাই। পাশ ফিরে আপুর দিকে তাকিয়ে দেখি আপুরও আমার মতোই একই অবস্থা। গেট খুলে দিতে অগ্নি শু করে একটানে গাড়ি ভিতরে নিয়ে চলে যায়। বাড়ির সামনে গাড়ি থামতে যা দেখলাম তা দেখে যেন আমার চোখ কপালে। গেটের সামনে মহিলা, পুরুষ, বাচ্চা ও কাজের লোক সহ 25-30 জন দাঁড়ানো। সবার মাঝে একজন বয়স্ক সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি হা হয়ে দেখছি, আমরা কোথায় এসেছি? এরা বা কে আমার জানা নেই। হঠাৎই অগ্নি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আমরা নানু বাড়িতে পৌঁছে গেছি। বাহিরে নানু সহ পুরো পরিবার দাঁড়িয়ে আছেন। ওনার কথায় আমার মাথায় যেন টনক নাড়া দেয়। যদি আমার অনুমান ভুল না হয়, তার মানে ওনারা অগ্নির মামা মামি আর কাজের। আর মাঝের সুন্দরী বৃদ্ধা মহিলাটি হলো ওনার নানি যান। আমি কাছুমাছু হয়ে গাড়ি থেকে নামি। আমি গাড়ি থেকে নামার আগে ভাইয়া, আপু আর অগ্নি নেমে গেছে। আমি সবার পিছনে দাঁড়িয়ে প্রচণ্ড রকমের নার্ভাস। বৃদ্ধা মহিলাটা অগ্নিকে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বললেন, এতদিনে মনে পড়লো নানির কথা? আমাকে তো একদমই ভুলে গিয়েছিস। না ফোন দিস, না কোনো খবর নিস। অগ্নি আদুরে গলায় বললেন, ওফ নানুজান, তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি, তাই আর কি। উনি অগ্নির কথা শেষ করে দিলেন তার আগেই বললেন, হয়েছে, আর বলতে হবে না। বুঝি বুঝি, এখন সবই বুঝি। এখন যে ঘরে বউ এসেছে তাই নানির কথা মনে পড়ে না। তোর বউ কই দেখি তো, তারে একবার নিয়ে আয়, যার জন্য তুই আমারে ভুইলা গেছস। এত সময় ওদের কথাবার্তায় আমার কাছে এটা স্পষ্ট যে উনিই নানু যান। আমার আনুমানিক তো একদমই ঠিক ছিল, উনিই নানু যান। আমি এক পা দু পা করে নানুজানের সামনে দাঁড়াই। অগ্নির দিকে আর চোখে তাকিয়ে দেখে মিটমিট করে হাসছে। আমি নানুজানকে সালাম দিয়ে আবার মাথা নিচু করে ফেলি। নানুজান আমার থুতনিতে হাত রেখে মাথা তুলে মিষ্টি স্বরে বললেন, বাহ, বাড়ি মিষ্টি তো, ঠিক যেন চাঁদের টুকরো। এই মোমের পুতুলকে কোথা থেকে খুঁজে এনেছিস নানুভাই? অগ্নি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, চাঁদের টুকরোকে চাঁদের দেশ থেকে নিয়ে এসেছি নানুচান। কিন্তু যাই বলো, তোমার থেকে বেশি সুন্দরী নয়। হয়েছে, আমার মন রাখতে আর মিথ্যে বলতে হবে না। তোর বউ আমার থেকে বেশি সুন্দরী, একদম হুরপরি। নানুচান আমার মাথায় হাত রেখে বললেন, নাম কি তোমার দিদিভাই? আমি মৃদু স্বরে উত্তর দিই, জি নানুচান, আমার নাম হুর, হামিয়া হুর। বাহ, খুব সুন্দর নাম তো, কে দিয়েছে এই নাম? জি নানুজান, বড় মামা। নার্ভাসনেসে আমার হাত পা ঘামছে। নানু আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বললেন, আরে দিদিভাই, নার্ভাস হচ্ছিস কেন? আমরা কি তো দূরের কেউ নাকি, রিল্যাক্স। পিছন থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বললেন, মা সব কথা কি বাহিরে শেষ করবেন? বাচ্চারা কতটা পথ অতিক্রম করে এসেছে, কতটা টায়ার্ড। নানু বললেন, ঠিকই বলেছ বৌমা, আমি এক্সাইটমেন্টে খেয়ালই করিনি। আমরা ভিতরে চলে যাই, চলো। ড্রয়িং রুমে বসতে সবাই আমাদের ঘিরে বসে। ওনাদের বিরাট বড় পরিবার। অগ্নির 3 মামা মামি, 2 খালা খালু আর ওনাদের সন্তান, সব মিলিয়ে 28 জনের পরিবার। সকলেই উপস্থিত। আমাকে আর হিয়া আপুকে সবার মাঝে বসিয়েছে। আমরা 2জন নতুন বউ। আমাদের এটা ওটা বিভিন্ন প্রশ্ন করছে। আমি আর আপু বাধ্য মেয়ের মতো সবার প্রশ্নের জবাবও দিচ্ছি। সবাই বেশ ভালো আর ফ্রি মাইন্ডেড। কিন্তু ছোট মামি আর ওনার মেয়ে আবরিন একটু অন্যরকম। ওনার বোধহয় আমাকে খুব একটা ভালো লাগেনি। কেমন যেন ঝাঁঝালো কথা, রাগে দৃষ্টি সব মিলিয়ে একটু অন্যরকমই। আমি তাতে তেমন দেই না। সবার সাথে আড্ডায় মগ্ন হই। রুমে ঢুকতে বিছানায় গা এলিয়ে দেই। খুবই ক্লান্ত, পুরো শরীর চিনচিনে ব্যথা করছে। আমি বিছানায় গা এলিয়ে দিয়ে পুরো রুমে চোখ বোলাই। পুরো রুম বিভিন্ন রাজকীয় জিনিসে সাজানো। দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদে আছি। সব কিছুর সাজসজ্জা একদম অন্য রকমে ভরপুর। আমি চোখ জোড়া বুঝে ফেলি, চোখে ঘুম ভর করছে। এমন সময় খটখট আওয়াজ আমার ঘুম ভেঙে যায়। আমি আদো আদো চোখে সামনে তাকাই, অগ্নি এসেছে। আমার ঘুম ঘুম চোখ দেখে অগ্নি আমার কাছে এসে পাশে বসে। চুলগুলো কপাল থেকে সরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ঘুম পেয়েছে নাকি মাথা ব্যথা? জানি না আমার কি হলো, হুট করে ওনার কোলে নিজের মাথা রাখি।
কিন্তু তা কেন করলাম নিজেরও জানা নেই। ওনার একটুখানি স্পর্শ পাওয়ার লোভে, নাকি নিজের অধিকার মনে করে, সে যাই কারণেই হোক না কেন আমার এই মুহূর্তে ওনার কাছে এভাবে থাকতে খুব ভালো লাগছে। আমি শক্ত করে ওনার কোমর চেপে ধরি। কেন জানি উনিও আমাকে বাধা দিলেন না, উল্টো অবাক করে দিয়ে আমার চুলে হাত বুলাতে লাগলেন। উনি আদুরে গলায় বললেন, সুন্দরী, খুব খারাপ লাগছে কি? আমি ওনার কোলে মাথা রেখে দুই সাইডে হালকা মাথা দোলাই, যার অর্থ না। দৃঢ় আওয়াজে বলি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। উনি আমার কথা শুনে বালিশ ঠিক করে আমার মাথা বালিশে রাখে ঘুমাতে বললেন। যে উনি বিছানা থেকে উঠে সামনের দিকে পা বাড়ায়, পিছন থেকে আমি ওনার হাত টেনে ধরি। হালকা আওয়াজে বলি, আপনার কোলে মাথা রেখে ঘুমালে কি আপনার খুব বেশি অসুবিধা হবে? কথাটা বলার সময় কোথা থেকে যেন এক বুক সাহস জমা হয়, লজ্জা শরম কিন্তু সব বলে যে কিভাবে বলে ফেলি। কিন্তু কথাটা শেষ করে মনে এক অজানা ভয় কাজ করে। উনি আমার কথা রাখবে কি? যদি না রাখে তবে নিজের কাছে লজ্জায় পড়ে যাব। বাজে এক পরিস্থিতি সৃষ্টি হবে, ওনার সামনে আসতে লজ্জা করবে। আমি কি ওনা থেকে বেশি কিছু অ্যাকসেপ্ট করে ফেলেছি? কিন্তু এবারও অগ্নি আমাকে অবাক করে দিয়ে আমার পাশে এসে বসে। আমার মাথাটা নিজের কোলে নিয়ে মুচকি হেসে বললেন, একদমই অসুবিধে হবে না, তোমার যতক্ষণ ইচ্ছে মাথা রেখে ঘুমাতে পারো, আমি এখানেই আছি। অগ্নি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি ওনার কোমর আবারও জড়িয়ে ধরি। পরম আবেশে মুচকি হেসে চোখ বুজে ফেলি। আহ, কি শান্তি! ওনার কোলে মাথা রাখার কারণে এত শান্তি লাগছে, নাকি স্বামীর কোল বলে এত শান্তি? কারণ যাই হোক না কেন, সারা জীবন এভাবে ওনাকে জড়িয়ে ধরে ওনার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আমি আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাই। রাতে ডিনার শেষে ছাদে ফুল সাইডে অগ্নি সব কাজিনদের সাথে আমি আর হিয়া আপু আড্ডা দিচ্ছি। অগ্নি, আবির ভাইয়া আর বড় মামার বড় দুই ছেলে নিচে বাগানে বসে আড্ডা দিচ্ছে। তারা সবাই প্রায় সমবয়সী, যদিও আবির ভাইয়া বড়, কিন্তু তাদের সবার খুবই ভালো বন্ডিং। আমরা ইয়াশা আপুর বিয়েতে এসেছি। উনি অগ্নির বয়সী। ইয়াশা আপু খুবই বেশি মিশুক আর চঞ্চল। আপু আমার গাল টেনেই বললেন, মেয়ে, তুমি তো খুব বেশি সুন্দরী, আমার ভাই যে তোমাকে কি করে পেলো? ফার্স্ট থেকে মেজো মামার ছোট ছেলে নিষাদ বললেন, অগ্নি ভাইয়া তো সাত কপাল। বাপি, তোমার কোনো ছোট বোন আছে কি? আমি লজ্জাজনক হাসি দিয়ে নাবোধক মাথা নাড়ালাম। ইয়াশা আপু ছোট বোন বললেন, আমি যদি ছেলে হতাম তাহলে অগ্নি ভাইয়ের কাছ থেকে হুরবাবিকে ঠিকই চিনিয়ে নিয়ে নিজের করতাম। ইয়াশা আপু বললেন, যা, অগ্নি মনে হয় তোকে ছেড়ে দিত। অগ্নি তার সুন্দরীর উপর খুব বেশি প্রসেসিভ, তাই তো চোখে হারায় না, দেখছিস না? এখনও বাগান থেকে বারবার উপরে তাকাচ্ছে। আহ, কি প্রেম তাদের! ইয়াশা আপু কথা শেষ করতে পুরো সাথে যেন হাসির রোল পড়ে যায়। আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেলি। সবাই হাসছে, শুধু আফরিন ছাড়া। সে ফোন টিপতেই ব্যস্ত, তাকে যেন কেউ জোর করে এখানে বসিয়ে রেখেছে। আমার দিকে রাগে চোখে তাকাচ্ছে বারবার, যেন আমি তার খুব বড় কোনো ক্ষতি করে ফেলেছি। কিন্তু এর কারণ কি? আমি তো কখনো দেখিও নি পর্যন্ত, তাহলে এত রাগ জেদ কেন আমার উপর? ঘড়িতে 6টা বাজতে চলেছে। অগ্নি এখনও গভীর ঘুমে। আমি ফ্রেশ হয়ে ওনার পাশে বসে ফোন চালাচ্ছি। হঠাৎই উনি উপুর হয়ে আমার কোমর জড়িয়ে ধরে। ওনার এমন আচমকা স্পর্শে আমি কেঁপে উঠি। অগ্নির দিকে তাকিয়ে দেখে উনি এখনও ঘুমে। জেগে থাকলে নিশ্চিত নিজের কাছ থেকে এতটা আসতো না। যেহেতু জীবন এমন একটা সুযোগ দিয়েছে, তবে আমি কেন হাতছাড়া করব? আমিও হালকা নিচু হয়ে ওনার মাথায় বেশ কয়েকবারে নিজের ঠোঁট ছোঁয়াই। আলতো আদুরে তার চুলে বোলাতে থাকি হাত। ঘড়ির কাঁটা 8টায় আসতে আমি ওনাকে ডাকতে শুরু করি। বেশ বেলা হয়ে গেছে, সবাই হয়তো উঠে পড়েছে। উনি আমার ডাকে চোখ মুখ খিচে নাই। অগ্নি ঘুমের মাস যেই বেশ আদুরে গলায় ডাকলেন, পরিজান, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। আমি ওনার কথা শুনে থম মেরে থাকি। ওনার এই ডাক কলিজা কামড়ে ধরেছে। এর নাম, এই ডাক উনি কী করে জানলেন? এ নামে তো আমাকে সে ডাকতো, কিন্তু তা কী করে উনি জানেন? তবে অগ্নি কি উনি? না না, তা কী করে হয়? যদি তাই হতো তাহলে কেন নিজের পরিচয় লুকাতো? আর তাছাড়া উনি সুপ্তিকে ভালোবাসতেন, কিন্তু অগ্নি এ নাম কী করে জানলেন? আমার ডায়েরি থেকে? নাকি এটা জাস্ট একটা কোইন্সিডেন্স? তাড়াতাড়ি করে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে দূরে সরে যাই। আমার অতীত আমাকে খুব বেশি পোড়ায়। এই নামটা পুরনো জখম তাজা করে দিয়েছে। চোখ থেকে গল গল করে পানি ঝরছে। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ি। চোখে মুখে পানি ছিটে দেই। আমি অতীত মনে করতে চাই না। আমাকে বলতে হবে আমার সেই অতীত। অগ্রসর হতে হবে সামনের দিকে। সকালে নাস্তা সেরে রুমের বারান্দায় বসে আছি। এমন সময় রুমে কারো উপস্থিতি আবেশ পেয়ে রুমের দিকে যাই। রুমে ঢুকতেই দেখি নানুজান একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে, হাতে একটা কাঠের বক্স। নানুজান আমার হাত টেনে বিছানায় বসিয়ে বললেন, রাতে ভালো ঘুম হয়েছে? কোনো সমস্যা হয়নি তো?
আমি মাথা নত করে দৃঢ় গলায় উত্তর দেই, জি নানুজান, কোনো সমস্যা হয়নি, ভালোই ঘুম হয়েছে। নানুজান আমার গালে হাত রেখে বললেন, দিদিভাই তুই কি এখানে আনইজি ফিল করছিস? আনইজি ফিল করতে এটা তোরও বাড়ি, আর আমরা সবাই তোর আপনজন, নিজের মতো ইজিলি চলাচল করবি। আমি উত্তরে মৃদু হাসলাম। নানুজান আবার বললেন, এসব কথা ছাড়, শোন তোর জন্য কিছু এনেছি। আমি কৌতূহল দৃষ্টিতে নানুজানের দিকে তাকাই। নানুজান কাঠের বক্স থেকে একজোড়া বালা আমার হাতে পরিয়ে দেয়। ডায়মন্ড নোজপিন বের করে আমাকে পরিয়ে দিতে দিতে মুচকি হেসে বললেন, এগুলো আমাকে তো নানাজান দিয়েছিল। স্বামীর মৃত্যুর পর তার নিশানি গায়ে রাখতে নেই, তাই উনি মারা যাওয়ার পর সব সযত্নে খুলে রেখে দিয়েছিলাম বড় নাতবউকে উপহার দিবে বলে। জানি একটু ওল্ড মডেল, কিন্তু আমার মনের খুব কাছের এই গহনাগুলো তোকে খুব মানাবে। তোর পছন্দ হয়েছে? নানুর কথা শুনে স্তব্ধ হয়ে যায়। এত ভালোবাসা আমার মতো পোড়া কপালের ভাগ্যে ছিল। চোখে জল সিকসিক করছে। নানুজানকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমার খুব পছন্দ হয়েছে নানুজান, কিন্তু এসবের কি প্রয়োজন ছিল? আপনার ভালোবাসা দোয়াই আমার জন্য সবচেয়ে বড় উপহার। নানুজান আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কে বলেছে দরকার নেই? এসব কিছুর উপর তোর অধিকার। এসব কখনো নিজের থেকে আলাদা করবি না, এগুলো বিবাহিত মেয়েদের চিহ্ন। আমি নানুজানের কথায় বাধ্য মেয়েদের মতো মাথা নাড়িয়ে বলি, জি নানুজান, আমি খুব যত্নে এসব কিছু সামলে রাখবো, কখনো নিজের থেকে আলাদা করব না। নানুজান আমার কপালে চুমু দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার হুড়পড়িটা। দুপুরে লাঞ্চ করে সবাই বের হয়েছি। আজকে নানুজানের বাগান বাড়িতে সবাই থাকবো। ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। ছোটরা সবাই যাচ্ছি, অগ্নি সব কাজিনরা, তাদের ফ্রেন্ড সার্কেল ইনভাইট করা হয়েছে। অগ্নির কাজিনদের ফ্রেন্ড সার্কেল অগ্নি আর আবির ভাইয়ের পরিচিত হলেও আমার আর হিয়াপুর জন্য সবাই একদম অচেনা। দোতলা এক বাগান বাড়ির সামনে গাড়ি থামে। সবাই ভিতরের দিকে অগ্রসর হই। সাদা বাড়ির সাইডের বিরাট বড় পুকুর পাড়ে একটা সুন্দর নৌকা থামানো। আমরা ভিতরে যেতেই দেখি অগ্নির কাজিনের ফ্রেন্ডরা আগে থেকেই পৌঁছে গেছে। আমাকে আর হিয়া আপুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা সবার সাথে কুশল বিনিময় করি। বড় মামার বড় ছেলে বন্ধু ঈশানের সাথে পরিচয় হওয়ার সময় অগ্নি বেশ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু কেন তা আমার জানা নেই, আর জানার চেষ্টাও করিনি। দোতলায় সব মেয়েরা আড্ডা দিচ্ছে আর নিচতলায় ছেলেরা। আমি সাইডে দাঁড়িয়ে আছি। হঠাৎই কেউ আমার পিছন থেকে ডাকে। আমি গাড় গড়িয়ে তাকিয়ে দেখি ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে, মুখে একগাল হাসি। উনি আমার দিকে চিকেন শাসলিকের ডিশটা এগিয়ে দিয়ে বললেন, তুমি দেখি কিছুই খাচ্ছ না, এটা নাও, ট্রাই করো। আমি ওনার এমন কাজে বেশ অবাক হই। এই তো একটু আগেই পরিচিত হয়েছি, এই অল্প সময়ে এত আন্তরিকতা কিসের? নিশ্চিত ব্যাটার কোনো মতলব আছে। কিন্তু কি, সে যাই হোক, আমার কি আর দূরে থাকবো নাকি? আমার মনে এত সংকোচে যুদ্ধ চলছে, কিন্তু তার চেহারায় প্রকাশ করলাম না। আমি সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, না ভাইয়া, আমি খাবো না। আরে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই তো। ওনার কথা শুনে মনে হচ্ছে আমি ওনার কত জন্মের ছিনা, কত আগের সম্পর্ক ওনার সাথে। উফ, একদম উটকো ঝামেলা। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই উনি বললেন, তুমি কি কথা কম বলো, নাকি আমার সাথেই কথা বলতে চাইছো না? বাই দ্য ওয়ে, তুমি এবার কোন ক্লাসে? আমি আমতা আমতা করে বলি, জি ভাইয়া, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বলো, তুমি অনার্সে পড়ো? দেখতে তো তা মনে হয় না, দেখলে মনে হয় 9-10-এ পড়ো। ভাইয়া, আমার মনে হচ্ছে না আপনি একটু বেশি আমাকে ফুলিয়ে দিচ্ছেন? আরে না, সত্যি, তুমি একদম বাচ্চাদের মতো দেখতে। বাই দ্য ওয়ে, তুমি অনেক বেশি সুন্দরী। আমি এই লোকের কাণ্ড দেখে শুধু অবাকই হয়ে যাচ্ছি। এই লোক কোথা থেকে যেন কোথায় চলে যাচ্ছে, আর প্রতিটি কথা এত জোরে শব্দ করে কেন বলছে? মাথার তারগুলো কি সব ছেঁড়া নাকি? আমি কিছু বলতে যাব, তার আগে কেউ ঝড়ের গতিতে এসে তুফানের গতিতে আমাকে টানতে টানতে নিয়ে যায়। আমি তো বেকুব হয়ে যাই, কোনো কিছু ভাবার সময়ও পাইনি। আমাকে নিয়ে অন্ধকার এক রুমের সামনে দাঁড় করাই। হাতগুলো তখন শক্ত করে চেপে ধরে আছে। আমার তো প্রচণ্ড ব্যথা করছে। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ততই শক্ত করে চেপে ধরেছে। আমি কিছু বলবো তার আগে সামনের লোকটা গর্জন করে ওঠে, ধমক দিয়ে বললেন, তুমি ঈশানের সাথে কেন কেন কথা বলছিলে? ওর সাথে এত কিসের তোমার হাসাহাসি ডলাডলি? হ্যাঁ, খুব মজা লাগছিল ওর সাথে কথা বলতে, তাই না? কণ্ঠ শুনে এটা স্পষ্ট যে এটা অগ্নি। আমি কি করে ভুলে যাই, আমার জীবনে অগ্নি দোষ লেগে আছে। মানুষের লগে শনি দোষ, আর আমার লাগে অগ্নি দোষ। হায় আমার বেচারা কপাল। ওই মুহূর্তে আমার ভয় থেকে বেশি রাগ হচ্ছে, প্রচুর রাগ। উনি কি করে আমাকে এসব বলছে? উনি কি কানার ভাই অন্ধ হয়ে গেছে নাকি? উনি কি চোখে দেখেনি যে ঈশান আমার কাছে এসেছিল? আমি রাগী গলায় বলি, আমি কথা বলে আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনার লাগছে কেন? আমার সমস্যা আছে, আমার লাগছে। কিন্তু তা কে লাগছে? উনি মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, তার কারণ বলতে আমি বাধ্য নই। ওনার কথা শুনে আমার রাগ বেড়ে যায়।
আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলি, ওকে ফাইন, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমার ঈশান ভাইয়ের সাথে কথা বলায় আপনার সমস্যা হয়, তাই না? আমি এখন থেকে ওনার সাথে বেশি বেশি করে কথা বলবো। 100 বার বলবো, 1000 বার বলবো। কথাটা বলে আমি পাশ কেটে যেতে নেই। এমন সময় উনি আমার হাত শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে। একটু জোরে টান দেওয়ায় মাথায় আমি ব্যথা পাই। চোখগুলো বন্ধ করে ফেলি। উনি আমার গাল চেপে ধরে মুখ উঁচু করে দাঁতে দাঁত চেপে বললেন, একদম জানে মেরে ফেলবো। আমি ঈশানের সাথে কথা বলতে না করেছি মানে কথা বলবে না, ব্যাস। আর একটাও টু শব্দ কিন্তু শুনতে চাই না আমি চোখ খুলে ওনার চোখের দিকে তাকাই। এই চোখে কি রাগ ছিল, নাকি ভয়, নাকি অন্য কিছু? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শতডানার প্রজাপতি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।